আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের শ্মশানের গেটে ঝুলছে হাউসফুল নোটিশ। অসুস্থ খালেদার বিদেশ যাওয়া আটকাতে আদালতের দোহাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত বেড়ে 14। বিস্তারিত খবরে জানবেন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় না ফিরতে আমেরিকাকে উস্কানি দিচ্ছে ইসরায়েল। মুসলিম সহকর্মীর সঙ্গে রমজানে রোজা রাখছেন ম্যানচেস্টারের অমুসলিম পুলিশ অফিসার। ভেঙ্গে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনা রকেটের 100 ফুট লম্বা ভেতরের অংশ। সবশেষে জানবেন করোনা টিকার খোঁজ নেই, মোদি ব্যস্ত নিজের প্রাসাদ নির্মাণে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভারতের শ্মশানের গেটে ঝুলছে হাউসফুল নোটিশ। ভারতের করোনা মহামারী ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা 3,500-এর আশেপাশে। জানা গেছে, অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর পর হাসপাতালের বাইরে স্বজনদের আহাজারির দৃশ্য এখন ভারতের প্রায় প্রতিদিনকার চিত্র। দিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি কর্ণাটক, গুজরাট, এমনকি উত্তরপ্রদেশেও অক্সিজেনের সংকট চরম আকার ধারণ করেছে। এদিকে ভারতের হাসপাতালে মর্গ ও শ্মশানগুলোতে উপচে পড়া মৃতের সংখ্যা। মর্গের বাইরেই পড়েছে মৃতদের সারি। শেষকৃত্যের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের চামরাজপেটের শ্মশানের মরদেহ শেষকৃত্যের জায়গা না থাকায় শ্মশানের গেটে ঝুলিয়ে রাখা হয়েছে হাউসফুল নোটিশ। জানা গেছে, প্রতিদিন ওই অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। মৃতদেহ সৎকার করার জায়গার অভাবে শ্মশানের বাইরে হাউসফুল সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে শ্মশান কর্তৃপক্ষ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ছবি। ওই শ্মশানে প্রতিদিন 20টি মৃতদেহ ঢুকিয়ে নিয়ে গেটে হাউসফুল সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এদিকে করোনায় মৃতদের সৎকারের জন্য বেঙ্গালুরু শহরের পাশেই 230 একর জমি দিয়েছে সরকার। তারপরেও শহরের শ্মশানে লাইনের সৃষ্টি হচ্ছে। অসুস্থ খালেদার বিদেশ যাওয়া আটকাতে আদালতের দোহাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বিকাল 4:30টায় তাকে সিসিইউতে নেওয়া হয়। এর আগে গত 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্ত 14 দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল, কিন্তু ফলাফল পজিটিভ আসে। এরপর 27 এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান, হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত বেড়ে 14। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে ফল প্রকাশের পর দফায় দফায় সংঘর্ষ চলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই। গত 2 দিনের সংঘর্ষে বিজেপি, তৃণমূল কংগ্রেস ও ISF এর মোট 14 কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে দলগুলোর মধ্যে। পশ্চিমবঙ্গে 8 দফা ভোট শেষে 2রা মে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিজেপিকে অনেকখানি পেছনে ফেলে ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এই ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে দফায় দফায় সংঘর্ষ। বিজেপির দাবি তাদের 9 জন কর্মী তৃণমূলের আক্রমণে মারা গেছে। অন্যদিকে তৃণমূলের দাবি তাদের 4 জন কর্মী মারা গেছেন বিজেপির আক্রমণে। আবার উত্তর 24 পরগনার দেহগঙ্গায় নিহত নওশাদ সিদ্দিকীকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। এদিকে পরিস্থিতি নিজ চোখে পরিদর্শনে মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রতাপ নাড্ডা। তিনি মোট 2 দিন সেখানে থাকবেন। এ সময় সংঘর্ষে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাবেন তিনি। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় না ফিরতে আমেরিকাকে উস্কানি দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেন বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার মূল চুক্তিতে ফেরা আমেরিকার জন্য ভুল হবে। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি গুপ্তচর প্রধান ইউসি কোহেনকে আশ্বস্ত করে বলেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা থেকে আমেরিকা এখনও বহুদূরে। তিনি আরও বলেন, ভিয়েনার আলোচনার পর সমঝোতা
প্রতিষ্ঠিত হলেই তবেই কেবল আমেরিকা 2015 সালের পরমাণু সমঝোতায় ফিরবে। উল্লেখ্য, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল আগে থেকেই বিরোধিতা করে আসছে। মুসলিম সহকর্মীর সঙ্গে রমজানের রোজা রাখছেন ম্যানচেস্টারের অমুসলিম পুলিশ অফিসার। মুসলিম সহকর্মীর প্রতি সংহতি প্রকাশ করে রমজানের রোজা পালন করছেন একজন অমুসলিম পুলিশ কর্মকর্তা। লন্ডনের দক্ষিণ ম্যানচেস্টারের ওয়াইথেনসাওয়ে শহরের এমনই ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি দেখা যায়। ম্যানচেস্টার ইভিনিং নিউজ থেকে জানা যায়, সার্জেন্ট কাসেম হানিফ ওয়াইথেনসাওয়ে শহরে পুলিশের দায়িত্ব পালন করেন। মুসলিম সহকর্মীর প্রতি সহানুভূতি জানিয়ে সার্জেন্ট কেভিন গ্যামন্ড পবিত্র রমজানের সব রোজা পালন করছেন। শুধু তাই নয়, এই দুই সহকর্মী বন্ধু আগামী 12ই মে অনুষ্ঠিতব্য ঈদও একসঙ্গে উদযাপন করবেন। এজন্য নানা পদের রকমারি খাবার তৈরি করবেন। একসঙ্গে দায়িত্ব পালন করায় তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও হৃদ্যতা। রোজা রাখার অনুভূতি জানিয়ে সার্জেন্ট গ্যামন্ড বলেন, রমজান মাস শুরু হওয়ার পর কাশেম রোজা সম্পর্কে কথা বলেন। তখন আমি তাকে বললাম, আমিও তোমার সঙ্গে রোজা রাখবো যদি তুমি চাও। আমি তাকে সহযোগিতা করতে চাই। আমিও তা পারি কিনা তা দেখার একটি বাস্তব ভিত্তিক চ্যালেঞ্জ। গ্যামন্ড আরও জানান, বিষয়টি আমার জন্য কঠিন ছিল, কিন্তু আমি ব্যর্থ হইনি। কারণ আমি ব্যর্থ হলে আমাকে 100 বার বারপিস করতে হতো। এমন হুমকি আমার মনোবলকে দৃঢ় রেখেছে। তবে আমি সকালের কফি ও নাস্তাকে খুবই মিস করি। প্রায় রাতের বেলায় আমি জেগে থাকি। 2-3 বারের মতো আমি নাস্তা করি, নতুবা দিনের বেলায় আমার মাথা ব্যথা অনুভূত হয়। সত্যি এটি ভিন্ন রকম অনুভূতি। ঈদের দিন উদযাপন করতে তারা বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন। সার্জেন্ট গ্যামন্ড জানান, আমরা ওই দিন ডিউটি করব। ওই দিনের জন্য বিপুল পরিমাণ খাবার অর্ডার করছি। ভেঙে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনা রকেটের 100 ফুট লম্বা ভেতরের অংশ। অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনের বৃহত্তম রকেটের 100 ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ। দিন কয়েকের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে এটি ভেঙে পড়তে পারে। মহাকাশ গবেষণা সংস্থা নিউজ পোর্টাল স্পেস নিউজ এই খবর দিয়েছে। চীনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম লং মার্চ 5B রকেট। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানায় চীনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন। প্রকল্পের নাম তিয়ান হে মহাকাশ স্টেশন। তা উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চীন। ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে 28 এপ্রিল লং মার্চ 5B রকেটের উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা। স্পেস নিউজ জানাচ্ছে, চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে। তবে তার ভেতরের 100 ফুট লম্বা অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিন কয়েকের মধ্যেই ঢুকে পড়তে চলেছে। রাডারে তা ধরাও পড়েছে। অংশটি এখন ভূপৃষ্ঠের 106 মাইল থেকে 231 মাইল উচ্চতার মধ্যে ওঠানামা করছে। যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে তা ভেঙে পড়তে পারে বায়ুমণ্ডলে ঢোকার পর। যেহেতু তার উপর আর কোনো নিয়ন্ত্রণই নেই চীনা মহাকাশ গবেষণা সংস্থা গ্রাউন্ড স্টেশনের। করোনার টিকার খোঁজ নেই, মোদি ব্যস্ত নিজের প্রাসাদ নির্মাণে। দেশের সবাইকে কতদিনের মধ্যে কোভিডের প্রতিষেধক দেওয়া হবে তার লক্ষ্য এখনও ঠিক হয়নি। প্রধানমন্ত্রীর নতুন প্রাসাদপ্রম বাসভবন তৈরির লক্ষ্যমাত্রা কিন্তু ঠিক হয়ে গেল। সরকারি লক্ষ্য অনুযায়ী আগামী বছর 2022-এর ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণ ও বাসযোগ্য করে ফেলা হবে। তার আগে নভেম্বরের মধ্যেই নতুন সংসদ ভবনও তৈরি হয়ে যাবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির জন্য নতুন ভবন তৈরি হবে। সে কাজও 2022-এর ডিসেম্বরের মধ্যে সেরে ফেলার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় পূর্ত দপ্তর। কোভিড পরিস্থিতির মধ্যেও নরেন্দ্র মোদীর সরকার রাজধানী দিল্লিকে ঢেলে সাজানোর সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কাজ থেকে সরেনি। বিরোধীদের দাবি ছিল 20,000 কোটি টাকার এই প্রকল্প স্থগিত রেখে সেই টাকা স্বাস্থ্য খাতে বা দেশের মানুষকে প্রতিষেধক দিতে খরচ হোক। মোদী সরকার তাতে কান দেয়নি, উল্টো এই প্রকল্পের কাজকে অত্যাবশ্যক প্রকল্পের তকমা দিয়েছে। আবার কেন্দ্রীয় পূর্ত দপ্তর পরিবেশ মন্ত্রকের একটি কমিটিকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতির নতুন বাসভবন, এসপিজি ভবন, নতুন সংসদ ভবন এবং কেন্দ্রীয় সচিবালয় তৈরির জন্য প্রকল্প ভিত্তিক লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে ছিল। নতুন পরিকল্পনা অনুযায়ী রাইসিনা হিলসে সাউথ ব্লকের পিছনেই প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরি করা হবে। সরকারি হিসাবে এইসব প্রকল্পে খরচ হবে 13,450 কোটি টাকা। কিন্তু বিরোধীদের দাবি সত্ত্বেও 45 অনূর্ধ্বদের টিকাকরণের কোনো দায় এখনও কেন্দ্র নিতে নারাজ। সুপ্রিম কোর্ট রবিবার রাতে ঠিক এই বিষয়ে প্রশ্ন তুলেছে। শীর্ষ আদালতের বক্তব্য, 45 বছরের বেশি বয়সীদের কেন্দ্র টিকা দেবে, কিন্তু 18 থেকে 44 বছর বয়সীদের টিকা দেওয়ার দায় কেন্দ্র কেন নেবে না? মোদী সরকার এই নীতি আপাততভাবে সংবিধান প্রদত্ত স্বাস্থ্যের অধিকারের বিরুদ্ধে। সরকারের উচিত এই নীতি পুনর্বিবেচনা করা। এরই মধ্যে অভিযোগ উঠেছে, মোদী সরকার নতুন করে প্রতিষেধক কেনার বরাতই দেয়নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করে বলেছেন, নীতিপঙ্গু সরকার ভাইরাসকে হারাতে পারবে না।
প্রশ্নের মুখে আজ স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে 28 এপ্রিল সিরাম ইনস্টিটিউটকে মে জুন জুলাইয়ের জন্য 11 কোটি ডোজ কোভিশিল্ডের বরাদ দিয়ে পুরো 1732 কোটি টাকা অগ্রিম মিটিয়ে দেওয়া হয়েছে। একই দিনে ভারত বায়োটেককেও 5 কোটি কোভ্যাক্সিনের বরাদ দেওয়া হয়েছে। সিরামকে তার আগে 10 কোটি ডোজের বরাদ দেওয়া হয়েছিল। সোমবার পর্যন্ত 8.74 কোটি ডোজ মিলেছে। কোভ্যাক্সিনকে দেওয়া আগের 2 কোটি ডোজের বরাদের মধ্যে 80 লাখ ডোজ মিলেছে। বিরোধীদের প্রশ্ন, কতদিনের মধ্যে দেশের প্রাপ্তবয়স্কদের সবাইকে প্রতিষেধক দেওয়া হবে? সুপ্রিম কোর্টও কেন্দ্র ও রাজ্যগুলির কাছে জানতে চেয়েছে 18 থেকে 44 বছর বয়সীদেরকেও প্রতিষেধক দিতে আগামী 6 মাসে কত টিকা প্রয়োজন হবে, তার কতখানি মিলবে। যদিও কতদিনের মধ্যে দেশের 18 বছরের বেশি বয়সী সকলে প্রতিষেধক পাবেন, এমন প্রশ্নের কোনো উত্তর নেই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে।